আসসালামু আলাইকুম। আমি কেন খেলাফতের বিরোধিতা করেছি সেটার জবানবন্দি আজকে দিব, সেটার উত্তর দিব। বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, 4-5 মিনিট হবে। সেইখানে আমি বাংলাদেশে যারা খেলাফতের দাওয়াত দিতেছেন তাদের কিছুটা সমালোচনা করেছি এবং কিছু ঐতিহাসিক বিষয় আমি টেনে আনছিলাম। বাট সময় স্বল্প হওয়ার কারণে অনেকেই আমাকে ভুল বুঝছেন, অনেকে মনে করছেন যে আমি গণতন্ত্রের ফেরিওয়ালা, আমি খেলাফতকে অপছন্দ করি, এরকম একটা ধারণা আমার থেকে নিছেন। বাট আজকে আমি ক্লিয়ার করব, আশা করব যে আজকের গল্পটা শুনলে আপনাদের আমার ব্যাপারে ধারণাটা পাল্টে যাবে। তো আমার আজকের আলোচনার মূল বিষয় হলো, আমরা 24 পরবর্তী সময় দেখলাম বাংলাদেশে অনেকেই বলছেন যে গণতন্ত্র দিয়ে কিছু হবে না, আহ, খেলাফত লাগবে। এটা কারা বলছেন এবং তাদের বলার উদ্দেশ্য কি, সেগুলো আজকে বিস্তারিত বলবো। আরেকটা প্রশ্ন আপনাদের কাছে দিয়ে রাখি, উত্তরটা আমি পরবর্তী ভিডিওতে দিব। আমরা দেখি ইউরোপে, ইটস এ সেকুলার কান্ট্রি, ইউরোপ গণতান্ত্রিক দেশ, কিন্তু সেইখানে ইনসাফ আছে। কেউ কাউকে মারে না, কেউ কাউকে ঠকাইতে চায় না, ঠকাইতে পারে না। রাষ্ট্র জনগণকে সেভ করে, সম্পদের সমবন্টন নিশ্চিত করে। তাহলে আমার প্রশ্ন হইল, ইউরোপে যদি গণতন্ত্রের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা হয়, বাংলাদেশে কেন হইতে পারবে না? এটার কারণটা আমি জানি, বাট বাংলাদেশে যারা আছেন অনেকের পক্ষে এটা জানা সম্ভব না। সেটা আমি আগামী ভিডিওতে বলবো, যদি আপনারা আমার কাছে উত্তর দেন। এবং আপনাদের কাছে যদি উত্তরটা স্পষ্ট না থাকে, তাইলে আমি সেটা আগামী ভিডিওতে দিব। অনেকে আবার আমাকে বলেন যে ইউরোপে ইনসাফ নাই, মিডিয়া অপপ্রচার করে। ভাই, আমি তো ইউরোপে ইনসাফ পাইতেছি, সো আমার কাছে তো অপপ্রচারের কিছু নাই। আমি তো এখানে থেকে বলতেছি, আমি একটা ভিন্ন ধর্মের মানুষ, আমি এখানে মসজিদ করতে পারতেছি, আমি এখানে দাঁড়িয়ে রাখতে পারতেছি, ইভেন বাংলাদেশের চেয়ে ভালোভাবে রাখতে পারতেছি। বাংলাদেশে যেখানে প্রাইভেট কোম্পানিতেও চাকরি করতে গেলে ভালো কোম্পানিতে দাঁড়িয়ে রাখা যায় না, সেই জায়গায় আমি এখানে সব ধরনের কাজই করতেছি অলমোস্ট। সো এই প্রশ্নটা থাকলো যে কেন ইউরোপে গণতন্ত্র দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা হইল, বাট একই তন্ত্র দিয়ে বাংলাদেশে ইনসাফ কেন প্রতিষ্ঠা হয় নাই? এটার মূল কারণ কি? এগুলো যদি জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে উত্তর দিব। আপনাদের আপনাদের কাছে যে উত্তরটা আছে সেটা আপনারা দিবেন, বাট আমি আমার উত্তরটা আগামী ভিডিওতে দেবো। এবার মূল কথায় আসি। যারা বাংলাদেশে খেলাফতের ডাক ডাক দিচ্ছেন তারা কয় প্রকার সেটা আগে বলবো, এবং প্রত্যেক প্রকারের যোগ্যতা, তাদের সদিচ্ছা, সেটা বলবো। আমি যদি দেখি যে বাংলাদেশে যারা খেলাফতের দাওয়াত দিচ্ছেন তারা মূলত 3 প্রকার। কি কি? 1 নম্বর আছেন হারুন ইজহারের গ্রুপ, যারা মূলত অনেকটা কওমি বলা চলে, এবং আমরা হারুন ইজহারের কথা জানি যে উনি বেশ মজলুম একজন আলেম, এবং ওনার বাবাও একজন বড় আলেম ছিলেন। আরেকটা গ্রুপ হইল আদনানি গ্রুপ, যেটা আমাদের আসিফ আদনান ভাই, ওনার বাবা একজন সাবেক বিচারপতি, বেশ শিক্ষিত একজন মানুষ, এবং বেশ ভালো আলোচনা উনি করতে পারেন, একই সাথে উনি ভালো একজন লেখকও। আরেকটা গ্রুপ আছে আমাদের দেশে যারা আহলে হাদিস গ্রুপ, তারাও কিন্তু একই দাওয়াত দেন। এবার আসি কোন গ্রুপটা সবচেয়ে বেশি স্ট্রং, এবং কোন গ্রুপটা বাস্তবেই, কোন গ্রুপটার হাত ধরে খেলাফত প্রতিষ্ঠা হওয়া সম্ভব, সেইগুলোর আলাপ আমি করব। তো হারুন ইজহারের কথায় যদি আসি, হারুন ইজহারদের ব্যাপারে বলতে গেলে বলতে হবে ওনাদের যে ব্যাকগ্রাউন্ড। ওনারা আগে, ওনার ভাই ইভেন মুসা ইজহার যিনি ঢাকায় আছেন, ওনারা বাংলাদেশের একটা পুরাতন রাজনৈতিক দল, যেটাকে নিজাম ইসলাম পার্টি বলে, সেই রাজনৈতিক দলের সাথে ওনাদের সম্পর্ক আছে। এবং ওনারা আগে ওই দল করতেন, বাট ওই দলটা এখন প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে, কারণ মুক্তিযুদ্ধের সময় তাদের কিছু বিতর্কিত ভূমিকা ছিল। তো এইটা হচ্ছে ওনাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড। এর আগে আমরা যদি দেখি যে উনি আহ, কিছু জিম হাদাল, যারা বোঝার বুঝে নেবেন, আমি মূল শব্দ বলতেছি না, জিম হাদাল টাইপ কাজকর্মের সাথে জড়িত ছিল ওনারা, যেহেতু লালখান বাজারে পাহাড়ি এলাকায় থাকেন। তো ওইখানে ওনারা কিছুটা প্রস্তুতি নিতেছিলেন এই ধরনের কিছু করার। বাট সেইগুলো আসলে আমার কাছে বাস্তবসম্মত মনে হয় নাই। যেখানে বাংলাদেশে একটা স্ট্রং আর্মি আছে, সেখানে আপনি পাহাড়ে জঙ্গলে কিছু প্রস্তুতি নিয়ে ওই আর্মিটার বিপরীতে যুদ্ধ করে আপনি রাষ্ট্রের ক্ষমতা দখল করবেন, এরকম কিছু কিন্তু সম্ভব না। তো ওনার যে চেষ্টাটা, এটা আমার কাছে একটা মানে বাস্তবসম্মত চেষ্টা মনে হয় না। এবার আসি দাওয়াতের কথায়, যে শুধুমাত্র দাওয়াত দিয়েই খেলাফত প্রতিষ্ঠা করা যাবে, এই রকম কোনো নজির, এই রকম কোনো ইতিহাস মানব ইতিহাসে নাই, ইসলামের ইতিহাসেও নাই। কোনো যুগেই কোনো রাষ্ট্র বা কোনো ব্যক্তি তারা শুধু দাওয়াত দিয়ে প্রতিষ্ঠা করে ফেলছেন, এরকম কোনো ইতিহাস নাই।
প্রস্তুতি নিতে হয়। কোরআন যেটা বলছে ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল, যে তোমরা রাষ্ট্র ক্ষমতার জন্য প্রস্তুতি নাও। এখন আধুনিক যুগের প্রস্তুতি কেমন হইতে পারে? যেমন ধরেন আপনার আর্মিতে লোক থাকতে হইতে পারে, আপনার আমলাতন্ত্রে আপনার লোক থাকতে পারে যারা আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তাহলে পরে আপনি যখন একটা কিছু করবেন, অভ্যুত্থান করবেন, তখন সেটাকে সেটাকে আয়ত্তে নেওয়াটা আপনার জন্য সহজ হবে। কিন্তু আপনার যদি রাষ্ট্র পরিচালনার মূল জায়গায় লোক না থাকে, তাহলে দেখা যাবে রেজিম পরিবর্তন হবে। হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পর আমরা কি দেখলাম? একটা বামপন্থী একটা এনজিও ভিত্তিক সরকার গঠিত হইল, কিন্তু সেইখানে কোনো ইসলাম প্রিয় মানুষের সেই অর্থে কোনো ভূমিকা ছিল না। তার মানে হইল হারুন ইজহারের যে গ্রুপটা, এই গ্রুপটা দাওয়াত দিচ্ছে, বাট দাওয়াতের কথায় যদি আসেন তাহলে দেখতে হবে যে 1757 সালের পর থেকে আমাদের এই অঞ্চল ব্রিটিশদের হাতে চলে যাওয়ার পর থেকে শাহ ওলিউল্লাহ, মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলী সহ বহু আলেমরা কিন্তু তাদের বিরুদ্ধে দাওয়াত দিচ্ছেন, বিরুদ্ধে খেলাফতের দাওয়াত দিচ্ছেন। কিন্তু আদতে দাওয়াতের মাধ্যমে আমরা কখনো কোনো আন্দোলন করে সফল হইতে পারি নাই, কারণ আমাদের যোগ্যতা ছিল না তাদেরকে বিট করার মতো। সো শুধু দাওয়াত দেওয়া এটা তাবলিগের কাজ, তাবলিগ মানে দাওয়াত পৌঁছানো। কিন্তু আপনি যদি কোনো পরিবর্তন করতে চান, ইবনে খালদুনের যে আপনার নীতি আছে যেটাকে বলে যে একটা সভ্যতার কিভাবে উত্থান হয়, একটা সভ্যতার জন্য প্রথমে একটা ভূখণ্ড লাগে। আমরা তুর্কি খেলাফতের কথা জানি, তুর্কিরা একসময় যাযাবর ছিল, পরে তারা তুর্কি অঞ্চলে আনাতোলিয়া তারা দখল করে, ওইখান থেকে একটা তাদের ভূমি হয় যেটা অ্যাবসোলুট পাওয়ার যে যে রাষ্ট্রের উপরে, যে ভূখণ্ডের উপর তাদের থাকে, ওইখান থেকে ভিত্তি করে তারপরে তারা সাম্রাজ্য বিস্তার করে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস দেখি, খেলাফত দেখি, তিনি কি করলেন? তিনি দেখলেন যে মক্কায় রাষ্ট্র কায়েম করা সম্ভব না, এই জন্য তিনি মক্কা থেকে হিজরত করে 500 কিলোমিটার দূরে মদিনায় চলে গেলেন। মদিনার মানুষ তাকে সাপোর্ট করলো, মদিনাতে একটা রাষ্ট্রের ভিত্তি হইল, তারপর সেখান থেকে সারা পৃথিবীতে ইসলাম ছড়াইলো। সো আপনাকে একটা ভূখণ্ড আগে দখল করতে হবে, যেটা দখল করার মতো হারুন ইজহারের যারা সমর্থক আছে তাদের যোগ্যতা আছে বলে আমি মনে করি না। আচ্ছা, এইবার আসেন আরেকটা গ্রুপ যেটা আহলে হাদিস নামে আমাদের দেশে পরিচিত, যাদেরকে আমরা সালাফি ভাইও বলে থাকি। ওনারা বেশ অ্যাক্টিভ মানুষ, তারা দিন ধর্ম বেশ ভালো করেন, কিন্তু ওনারাও বলেন যে আমরা গণতন্ত্র পছন্দ করি না, এই জন্য আমরা কোনো রাজনৈতিক সংগ্রাম করব না, আমরা খেলাফতের পক্ষে। কিন্তু ওনাদের এই যে দাবি, এটা কিন্তু মিথ্যা। মিথ্যা কেন? তার কারণ হলো, ওনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে যে আচ্ছা আমরা খেলাফত বাস্তবায়ন কিভাবে করব, তখন ওনারা বলছেন যে আপনার যতটুকু সম্ভব, অনেকটা তাবলিগি বয়ান, যে আপনার বডির মধ্যে আপনি শরীয়তের হুকুম মানেন, এর বাইরে রাষ্ট্র দখল করা এটার যোগ্যতা আপনার নাই। তার মানে ওনাদের দাওয়াতটা বডির মধ্যে সীমাবদ্ধ। এর একটা ঐতিহাসিক কারণ আছে। কারণ হইল, এই যে মাযহাবটা বা এই যে দাওয়াতি পন্থাটা বা এই যে সালাফি তরিকাটা, এটা আসছে আব্দুল ওয়াহাব নজদি রহিমাহুল্লাহর থেকে। এবং ওনার থিওরি ছিল, উনি সৌদির বর্তমান যে বাদশাহ, তাদের পূর্বপুরুষ আব্দুল আজিজ, আম, আম, আব্দুল আজিজের সাথে, যাকে আলে সৌদ বলা হয়, তার সাথে একটা চুক্তি হয় যে আপনি দেখবেন মিলিটারি সাইট, আমি দেখব ধর্মীয় সাইট, এই দুইটা সাইট দেখে আমরা হচ্ছে একটা রাষ্ট্র গঠন করব। সো ওনার যেই অনুসারী যারা, তারা সবসময় বর্তমান সৌদি রাষ্ট্রটাকে সাহায্য করে আসছে। রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে কোনো কিছু করা, এই শিক্ষাটা ওনার ওইখানে নাই। আমি কিন্তু ওনাকে ব্লেম করতেছি না, উনি ভালো মানুষ। আপনি কোনো একজন ইসলামিক ব্যক্তিত্ব, তার সব কিছুই যে আপনি একজনকে ফলো করে পাইবেন বিষয়টা কিন্তু তা না। সো আব্দুল ওয়াহাব নজদি রহিমাহুল্লাহর শিক্ষা থেকে এটা আসছে যে শাসকের বিরোধিতা করা যাবে না। এবং আমাদের দেশের আহলে হাদিসের আলেমরা যারা আছেন, ওনারাও কিন্তু সবসময় জনগণকে এই ব্যাপারে দাওয়াত দেন যে আপনারা শাসকের বিরুদ্ধে যাবেন না, শাসক যেই হোক, ফাসেক হোক। সো এই যে দলটা বাংলাদেশে যারা আহ, আহলে হাদিস আছেন, শায়েখ আছেন, ওনারা রাজনৈতিক সংগ্রাম করবেন না, এটাই হচ্ছে ওনাদের মানহাজ, ওনাদের তরিকা। সো জনগণ যাতে ওনাদেরকে, ওনাদের অনুসারীরা যাতে ওনাদেরকে ব্লেম না দেয় যে আপনারা কেন আন্দোলন করতেছেন না, এই ব্লেম থেকে বাঁচার জন্য ওনারা খেলাফতের দোহাই দিচ্ছেন। বাট আদতে ওনারা খেলাফত প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে কোথাও চেষ্টা করেন নাই। এটা হচ্ছে 2 নম্বর দল। 3 নম্বর দল যেটা, সেটা হলো আসিফ আদনান। এই দলটা আমার কাছে বেশি স্ট্রং মনে হয়। এই দলটাকে আবার যারা আহলে হাদিস আছেন, ওনারা কিন্তু আবার খারেজি বলেন। কিন্তু এই জায়গায় খেলাফতের দাবিতে আবার 2 দলের মিল আছে। তার মানে এখানে একটু ঝামেলা আছে।
তো ঝামেলা তবে এই যে দলটা, এইটার মধ্যে সবচেয়ে বেশি ইন্টেলেকচুয়াল মানুষ আছে, যেমন জাকারিয়া মাসুদ আছেন, গণতন্ত্র সমালোচনা করেন, তারপরে শামসুল আরিফিন শক্তি ভাই আছেন। এই দলটা মানব ইতিহাস জানে, পৃথিবীর যে ট্রান্সফরমেশন, গণতন্ত্রের উত্থান, খেলাফতের পতন, এইগুলি ওনারা বেশ ভালো জানেন। তো এই তিন দলের মধ্যে সবচেয়ে আন্তরিক এবং সবচেয়ে বেশি ইন্টেলেকচুয়াল দল আমাকে আমার এইটাকে মনে হয়। তো এই দলটাও দাওয়াত দিয়ে যাচ্ছে, বাট এই দলটা যদি দখল করতে পারে ক্ষমতা, তাহলে আমি মনে করি এই দলটা চালাইতে পারবে। তবে তাদেরও দাওয়াত ছাড়া বাড়তি কোনো প্রস্তুতি আছে বলে আমার নজরে পড়ে নাই। সো তারা যদি শুধু দাওয়াতের মধ্যে থাকে, তারাও সফল হবে না। তারা যদি বিতর্কত কোনো মেকানিজমে হাত দেয়, তাহলে তাদের এই যোগ্যতা আছে যে তারা হচ্ছে কিছু একটা করতে পারবে। কিন্তু হারুন ইজহারের যে দল, সেই দলের মধ্যে ইন্টেলেকচুয়াল বিষয়ের অভাব আছে। সেই দলটা মানব সভ্যতার যে ইতিহাস, ভূ রাজনৈতিক যে ইতিহাস, সেটা খুব ভালো জানে না। তো এই দলটা জানে। এখন এই দলের পেছনে যদি বাকি যারা আছে আরো দুই গ্রুপ, তারা যদি এই দলটাকে অনুসরণ করে, তাহলে ভালো কিছু হইতে পারে। এটা হলো এই তিন দলের যারা খেলাফতের দাবি করে তাদের দাবির ব্যাপার আমি বললাম। এবার একটা বাস্তবিক ব্যাপার বলি, যে আমাদের ভৌগোলিক যে অবস্থান, যেহেতু বাংলাদেশটা ভারতের পেটের মধ্যে, তো এই মুহূর্তে আমাদের রাষ্ট্র ক্ষমতার সব জায়গায় যেখানে নাস্তিকপন্থী লোকজন বসে আছে, বা আমাদের 26-এর নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হইল যে আমাদের যে আমলাতন্ত্র, তারা ইসলামপন্থীদেরকে পছন্দ করে না, এই জন্য তাদেরকে ল্যাং মেরে দিছে। সো এই জায়গায় এই মুহূর্তে যদি এই তিন দল মিলে ক্ষমতা দখল করেও, একদিকে ভারত, আরেকদিকে আমাদের আমলাতন্ত্র, এরা দুইটা শক্তির সাথে পেরে ওঠা খালি হাতে খেলাফতপন্থীদের জন্য সম্ভব হবে না। তো এখন কি করণীয়? কারণ আপনি যদি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনার দূরত্ব ছিল 500 কিলোমিটার। 500 কিলোমিটার দূরে যায় হামলা করা আজকের দিনেও আমাদের মতো দুর্বল দেশ যেগুলো আছে, ভারত আছে, আমরা আছি, যেগুলি প্রযুক্তিগতভাবে পিছায়া, মানে ভারত পিছায়া হলে আমেরিকার তুলনায়, আমাদের তুলনায় আগায়া। তো এই সমস্ত দেশের কাছে যে জঙ্গি বিমান আছে, এগুলো দিয়ে 500 কিলোমিটার দূরে যায় হামলা করে ফিরে আসাটা কঠিন। মানে 500 কিলোমিটার দূরত্বের ব্যাপারটা আমি বলতেছি, ঠিক আছে? কিন্তু মানে সেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা নিরাপদ দূরত্বে গেছিলেন রাষ্ট্র গঠন করার জন্য মক্কা থেকে মদিনা, আমি সেটা বুঝাইতেছি। সো আমাদের এই ভূমিতে এই মুহূর্তে কিছু করাটা মানে বাস্তবিকভাবে সমরগত দিক থেকে এটা সম্ভব না, এটা একটা ভুল সিদ্ধান্ত হবে। এই জন্য আমি বলছি যে আমি বলছি না যে গণতন্ত্রটা খেলাফতের থেকে উত্তম, এটা আমি কোনোভাবেই বলি না। এটার মধ্যে অনেক সমস্যা আছে। আমার কাছে খেলাফতটা সবচেয়ে ভালো। বাট এই মুহূর্তে আমরা যে শাসন ব্যবস্থায় আছি, এটা রাজতন্ত্র, এটা গণতন্ত্র না। কেন গণতন্ত্র না, এটা আমি আমার আগের ভিডিওতে বলছি, বা আমার সাথে কানেক্টেড থাকলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। সো এই মুহূর্তে যারা গণতান্ত্রিক সংগ্রাম করে যাচ্ছে বড় দুইটা দলের বাইরে, তাদের ক্ষেত্রে তাদের প্রতি আমাদের যে মনোভাব, বা যারা খেলাফতপন্থী আছে তাদের মনোভাব হওয়া উচিত সহযোগিতামূলক। যে ঠিক আছে ভাই, আপনারা এভাবে করতেছেন, করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি, আমরা মনে করি আপনারা ভুল, বাট আমরা আপনাদের সহযোগী শক্তি হিসেবে থাকতে চাই। কিন্তু এই তিনটা দল যেটা করতেছে, এইটারে গণতন্ত্র হারাম ফতোয়া দিয়ে এইটারে আরো বিপদে ফেলাইতেছে, এটাকে আরো প্রশ্নবিদ্ধ করতেছে। জামাত ইসলাম সহ আরো যারা রাজনৈতিক সংগ্রাম করতেছে, ইসলামিক চিন্তা রাখে, এদেরকে আরো বিপদগামী করতেছে। তো এই যে মনোভাব খেলাফতপন্থীদের, এদের ব্যাপারে এই মনোভাবটা আমি বাস্তবিক মনে করি না। হ্যাঁ, যদি হচ্ছে যে এই যে যারা জামাত ইসলাম বা চরমনায় যারা গণতান্ত্রিক ভাবে রাষ্ট্রের জন্য ভালো কিছু করতে চায়, একই সাথে ইসলামী মনোভাবও রাখে, তারা যেন ভালো কিছু করতে পারে এই সুযোগটা তাদের জন্য করে দেওয়া উচিত। তারা যদি আহ, ক্ষমতায় আসতে পারে, আমি জানি আসতে পারবে না, বাট এগেইন যদি আসতে পারে, তাহলে হচ্ছে তাদের সাথে লিয়াজু করে বা তাদের উপর চাপ সৃষ্টি করে আপনি খেলাফত মডেলে যাইতে পারবেন। বাট এই মুহূর্তে আপনি যে অবস্থায় আছেন, যেই গর্তে আছেন, ওইখান থেকে, ওই গর্ত থেকে ওঠার জন্য আপনাকে পচা রশি দেখ বা ভালো রশি দেখ, রশিটা গণতন্ত্র হোক, যারই হোক, এই নিকৃষ্টতম পরিবারতন্ত্র থেকে বের হওয়ার জন্য আমি মনে করি আপনাকে যে যে রশি দেয় সেটাই নেওয়া উচিত। সো আমি আশা করি বুঝাইতে পারছি যে আমি গণতন্ত্রের পক্ষের লোক না, আমি খেলাফতের পক্ষের। বাট বাংলাদেশের যে জিওপলিটিক্যাল যে সিচুয়েশন, ভৌগোলিক যে অবস্থান এবং রাজনৈতিক অবস্থা, দুয়োটার বিবেচনায় এই মুহূর্তে
খেলাফত কায়েমের জন্য উপযুক্ত সময় না, এক নাম্বার। দ্বিতীয় কথা হলো, যারা দাওয়াত দিতেছেন তাদের কোনো ধরনের এটাকে দখল করার, রাষ্ট্র দখল করার কোনো ধরনের প্রস্তুতিও নাই, কোনো ধরনের যোগ্যতাও নাই। আমি আশা করব তারা যদি প্রস্তুতি নেয়, তারা যদি একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নেয় যে আমরা 10 বছর বা 20 বছর পর একটা কিছু করব, সেটাই তারা সাকসেস হইতে পারে। বাট শুধুমাত্র যদি দাওয়াত দেওয়া হয় এবং দাওয়াত দিয়ে নিজেদেরকে মহান করার চেষ্টা করা হয়, এইটা আমি কোনোভাবেই বাস্তবসম্মত মনে করি না। আমি মনে করি তাদের চেষ্টা করা উচিত। আশা করি বুঝাইতে পারছি আমার দর্শক যারা আছেন। আর তারপরে যদি না বুঝাইতে পারি, এটা আসলে আমার ব্যর্থতা। আপনাদের প্রতি ভালোবাসা, সালাম রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।